এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপকে আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন এমন একজন ব্যক্তিত্ব যার গলায় জোরালো আওয়াজ, ইংরাজি ভাষা যার নখদর্পণে, চোখে ভালোবাসা আর ফুলফুলি হৃদয়। প্লিজ ওয়েলকাম শশী থারুর। আর আপকে আদালতে আজ আমাদের জাজও একজন অনবদ্য মানুষ। শশী থারুরকে খুব ভালোভাবে চেনেন, ডিপ্লোম্যাট ছিলেন, একজন লেখক, শায়ের। প্লিজ ওয়েলকাম পবন বর্মা। আজকের প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাওয়ার আগে আজকের জাজ পবন বর্মার অনুমতি চাইব মোকদ্দমা শুরু করার জন্য। অনুমতি দিলাম। শশী থারুরের ওপর প্রথম অভিযোগ আনার আগে একবার নজর বোলাবো শশী থারুরের ক্যারিয়ারের দিকে। শশী থারুরের একাডেমিক রেকর্ড হলো দুর্ধর্ষ। স্কুল থেকে কলেজ পর্যন্ত শশী থারুর সব সময় টপার ছিলেন। 22 বছর বয়সে ফ্লেচার স্কুল থেকে ডক্টরেট পাওয়া সবচেয়ে কম বয়সী স্কলার হলেন উনি। শশী থারুর একজন দারুণ লেখকও। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন, টাইম আর নিউজ উইকের মতো পৃথিবীর বড় বড় পাবলিকেশনের লেখা ছাড়াও শশী থারুর ফিকশন আর নন ফিকশন মিলিয়ে আজ পর্যন্ত 20টিরও বেশি বই লিখেছেন। শশী থারুর 29 বছর অবধি ইউনাইটেড নেশনসে কাজ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে শশী থারুরকে গ্লোবাল লিডার অফ টুমরোর খেতাব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও শশী থারুরের আছে দারুণ ফলোয়িং। রাজনীতিতে শশী থারুরের এন্ট্রি হল 2009 যখন উনি কংগ্রেসে যোগ দিলেন। শশী থারুর তিরুবনন্তপুরম থেকে 3 বার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। মনমোহন সিংয়ের সরকারে শশী থারুর প্রথমে বিদেশ মন্ত্রণালয়ে আর তারপরে শিক্ষা মন্ত্রণালয়ে মিনিস্টার ছিলেন। কিছুদিন আগে শশী থারুর আবার চর্চায় এলেন যখন উনি কংগ্রেস পার্টির ন্যাশনাল প্রেসিডেন্টের পদে নির্বাচন লড়েন। ফরেন অ্যাফেয়ার্সের এক্সপার্ট আর দারুণ ওরেটর, সব সময় খবরের শিরোনামে থাকা শশী থারুর আজ আপকি আদালতে নিজের মোকদ্দমা নিজেই লড়বেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ শশী থারুরের ওপর। আপকি আদালতে লেখক আর রাজনীতিবিদ শশী থারুরের ওপর অভিযোগ হলো যে ইনি রীতিমতন দুষ্টু। শশী, এখন তো গোটা বিশ্ব আপনাকে চেনে অ্যাজ এ নরেটর, অ্যাজ এ রাইটার। কিন্তু আমি শুনেছি যে ছোটবেলায় আপনি আপনার বাবার কাছে খুব মার খেতেন। ঠিক বলেছেন। ছোটবেলায় তো খুব মার খেয়েছি। কি কারণে? আরে অন্যায় তো করতামই, বেশি কথা বলতাম, সবাই যা বলতো শুনতাম না। মাত্র 5.5-6 বছর বয়সে আপনি ক্লাস 4-এ অ্যাডমিশন নিতে পৌঁছে গেছিলেন। আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল 5 বছর বয়সে, কারণ আমার 2 বোনের জন্ম হয়েছিল। আর আমার মা বলেছিলেন যে আই ক্যান্ট ম্যানেজ 3, কারণ 2 জন যমজকে সামলাতে হবে, আর ও ভীষণ দুষ্ট, ওকে পাঠিয়ে দিতেই হবে বোর্ডিং স্কুলে। এন্ট্রান্স এক্সামে আমার রেজাল্ট খুব ভালো ছিল, তাই 5-5.5 বছর বয়সে আমি 3rd গ্রেডে পৌঁছে গেছিলাম। আমার অ্যাডমিশনের সময় খুব বড় ভুল হয়েছিল, কারণ আমার ক্লাসে যখন সবাই 8 বছরের জন্মদিন পালন করছিল, আমার তখন 6 বছর বয়স ছিল। আর এতে তো ইমোশনালি একটু সমস্যা আমার হয়েছিল। আমার স্বাস্থ্যও ভালো ছিল না, এমনিতেও ছোটোবেলা থেকে আমার এই ব্রঙ্কাইল অ্যাজমার সমস্যা ছিল। আর তখনকার সময় কোনো নেবুলাইজারও ছিল না, কোনো ইনহেলারও ছিল না। যদি আপনার শ্বাসের কষ্ট হতো তাহলে আপনাকে সাফার করতে হতো। মানে বহুদিন পর্যন্ত স্কুলের ইনফার্মারিতে কাটানোর পর স্কুল থেকেই মা বাবাকে বলেছিল যে দেখুন এই ছেলেকে ফেরত নিয়ে যান। কিন্তু আমি সমস্ত পরীক্ষায় পাশ করার পরে, থার্ড স্ট্যান্ডার্ডের সব এক্সামে পাস করার পর আমি ভাবলাম যে হ্যাঁ, 4th স্ট্যান্ডার্ডই অ্যাপ্লাই করে দেখি না। বম্বে ফিরে এলাম তারপর।
আমার মা বাবা বম্বেতেই থাকতেন, কিন্তু সেখানকার স্কুলের পরীক্ষায় পাস করা সত্ত্বেও বলল যে 6 বছরের ছেলেকে আমরা কখনোই 4th স্ট্যান্ডার্ড গ্রেডে নেব না, লেটস হিম রিপিট দ্য 3rd গ্রেড। এত সমস্যা থাকা সত্ত্বেও আপনার মাথা এত শার্প হলো কি করে? সেটা তো ঈশ্বরকে জিজ্ঞেস যখন করতে হবে। কোনো অতিথি বাড়িতে আসতো, যেমন বাচ্চাদের বলা হয় কবিতা শোনাও, আপনাকে বলা হতো ইংরেজি বলে শোনাও। এটা তো আমার সাথে মজা করার জন্য বলেছিল। আর প্রত্যেকবার প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতেন। এটা সত্যি, কিন্তু একটা বছর এটা হয়নি। 8th স্ট্যান্ডার্ডে 3rd হয়েছিলাম, আর বাড়ির সবাই খুব কষ্ট পেয়েছিল। বাড়িতেও সবাই খুবই দুঃখে ছিল, হ্যাঁ, কান্নাকাটি একদমই তাই, চলছিল। এরকমটাই হয়েছিল। ঠিক যেন মনে হচ্ছিল বাড়িতে কেউ মারা গেছে, কেউ আমার সাথে কথা বলার জন্য রাজি ছিল না। কিন্তু আপনার তো নিউজ পেপার পড়ার খুব শখ ছিল, তার থেকে অনেক নলেজ পেয়েছেন। বাবা নিউজ পেপার নিয়ে কাজ করতেন। উনি বম্বেতে স্টেটসম্যানের ম্যানেজার ছিলেন। সকালে উঠে বম্বের সমস্ত নিউজ পেপার চা খেতে খেতে উনি পড়তেন, আর 6-7 বছর বয়স থেকেই আমাকে ওনার সাথে বসিয়ে রাখতেন। তাই খুব ছোট বয়স থেকেই আমার অভ্যেস হয়ে গিয়েছিল যে সকালে উঠে চা খেতে হবে এবং পেপার পড়তে হবে। তারপর সন্ধেবেলা অন্য শহরের নিউজ পেপারও প্লেনে করে আসতো, আর সেগুলোকেও বাবা বাড়িতে নিয়ে আসতেন। তাই আমি সকালে 6-7টা পেপার পড়তাম, বিকেলে 5-6টা অন্য পেপারও পড়ে নিতাম। বাড়িতে ম্যাগাজিনও আসতো, আর এমনিতেও সেই সময় টেলিভিশন ছিল না, না কোনো ইন্টারনেট ছিল, না কোনো প্লে স্টেশন, আর মোবাইল ফোন তো বহু দূরের কথা। এই জন্যই আমি একটা মানে কি বলবো, একজন পড়ুয়া হয়ে গিয়েছিলাম। আজ যে মানুষ দেখছে যে আপনি মানুষকে এত জ্ঞানের কথা বলেন, এত ফ্লুয়েন্টলি ইংরাজি বলেন, আপনার এত নলেজ, এটা তাহলে ছোটবেলা থেকে শুরু হয়েছিল? এটা অভ্যেস ছিল যে আমি একটা কোনায় বসে বই পড়তেই থাকতাম সব সময়। বাবা মা হয়তো কোথাও নিয়ে গেলেন, তখনও আমি কারোর সাথে বেশি কথা না বলে এক কোনায় বসে বই পড়তাম। বাবা ওইটা পছন্দ করতেন না। উনি বলতেন, দেখো, জীবনে অন্যান্যদের সাথে কমিউনিকেট করাটাও কিন্তু প্রয়োজন, যে কোনো কোনায় বসে বই পড়া যাবে না। কিন্তু এই কারণে হয়তো আমি অনেক মার খেয়েছি। তো উনি বলেছিলেন যে তুমি স্কুলে ডিবেটিং, এলাকিউশন কন্টেস্ট, স্পিচ কন্টেস্ট, কুইজ কন্টেস্ট এইসবে পার্টিসিপেট করবে। আর আমার যখন 10 বছর বয়স, একজন নামকরা থিয়েটার পার্সোনালিটি পাল পিদিনচি উনি আমাদের স্কুলে ড্রামা ক্লাস শুরু করলেন। তখন ওনার প্রথম স্টুডেন্ট ছিলাম আমি, তাই আমি থিয়েটারও শুরু করে দিই। ড্রামাও ছোটবেলা থেকেই আপনি করেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই করেছি, কিন্তু এখন করছি না। ছোটবেলায় অনেক করেছি, অবশ্যই করেছি। তো কি চাইতেন বাবা মা যে আপনি কি হবেন? দেখুন, সমস্ত মিডল ক্লাস ফ্যামিলিতে আর কি চায় যে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন। আর আমি তো সায়েন্সেও ফার্স্ট হতাম, কিন্তু সায়েন্সের প্রতি আমার সেরকম কোনো ইন্টারেস্ট ছিলই না। যখন ক্লাস 9-এ, সেই সময় ক্লাস 9-এ স্ট্রিমিং হতো, হয় হিউম্যানিটি নয় সায়েন্স। আমি হিউম্যানিটিকে বেছে নিলাম। আর টিচার এবং প্রিন্সিপালরা এত রেগে গেলেন যে মা বাবাকে স্কুলে ডেকে পাঠালেন। বললেন যে ও তো আমাদের বেস্ট সায়েন্সের স্টুডেন্ট, তাহলে কেন সায়েন্সের বদলে হিউম্যানিটি নিতে চাইছে। তাই আমার বাবাও জিজ্ঞাসা করলেন, কারণ ওনারও তো স্বপ্ন ছিল যে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। এখন আমি বললাম যে দেখুন, সায়েন্সের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই বাবা। বাবা বললেন, বাজে কথা বলো না তো, তুমি তো সায়েন্সে ফার্স্ট হও। আমি বললাম যে আমি ভালো পরীক্ষা দিই, কিন্তু পরের দিন আমি যা পড়েছিলাম সব কিছু ভুলে যাই আমি। কিন্তু আপনি আমাকে সাহিত্য সম্পর্কে বা ইতিহাসের ব্যাপারে জিজ্ঞাসা করুন, আর যেটা আমি স্কুলে পড়িনি সেগুলো আমি বাইরে গিয়ে পড়ে নিয়েছি। স্কুলের চেয়ে বেশি আমি জানি সেখানে, স্কুল টেক্সটবুক থেকে বেশি আমি এই দুটো বিষয় সম্পর্কে জানতে চাই। তখন ওরা বললেন যে ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই করো। সেই সময় সিনিয়র কেমব্রিজ এক্সামিনেশন হতো আমাদের। পরীক্ষা দেওয়ার পর খাতাপত্র মানে প্লেনে করে কেমব্রিজে পাঠানো হতো কারেকশন করানোর জন্য। আর তার মধ্যে থেকে আমি যেগুলোতে ম্যাক্সিমাম পসিবল নাম্বার, বেস্ট অফ 5 সাবজেক্টসগুলো আমি পেয়েছিলাম। তো আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে গোল্ড মেডেলও পেয়েছি। এমন কোনো ভারতীয় গোল্ড মেডেল থাকতো তাহলে হয়তো আমিই পেতাম, কারণ তার চেয়ে বেশি নাম্বার পাওয়া একেবারে অসম্ভব ছিল। কিন্তু এগুলোকে আমি এত সিরিয়াসলি নিইনি, কারণ পরীক্ষায় ভালো লেখার মানে এই নয় যে তুমি একজন খুব ভালো এডুকেটেড পারসন। মনের মধ্যে কি আছে, আর আপনি যা কিছু পড়েছেন পরীক্ষার সময় সেগুলো ভুলে গেলেন, কিন্তু আপনার কতটা মনে আছে, দ্যাট ইজ দ্য মার্ক অফ ইয়ার এডুকেশন। একটা সাধারণ ধারণা আছে যে ভালো নাম্বার যে পেয়েছে সেই ইন্টেলিজেন্ট। আপনি বলতে চাইছেন নাম্বার পাওয়ার কায়দা আপনি জানতেন, কিন্তু নলেজ অ্যাকোয়ার করার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর আজও আমি যদি কোনো স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগ পাই বা টিচারদের সাথে, আমি সবসময় টিচারদেরকে এটাই বলবো যে দেখুন, মানুষকে কখনো শেখাবেন না যে কি ভাবতে হবে, কি লিখতে হবে, কি পড়তে হবে। আপনারা বলেন যে টেক্সট বুক পড়ো, আমাদের লেকচার শোনো, একটা সময় এগুলোই তো তোমরা লিখবে।
এগুলোর মধ্যে আমার মনে হয় স্পেশালি এই 21st সেঞ্চুরিতে কোনো লাভ হবে না। এমন মনে হচ্ছে যেন 3 ইডিয়টের আমির খানের সাথে কথা বলছি। ওই ফিল্মটা ফিলোসফিও এটাই ছিল। অল ইজ ওয়েল। না না, সেটাও আমি বলবো না। অল কুড বি ওয়েল যদি আপনি কাজ করেন, পড়াশোনা করো, তারপর অল উইল বি ওয়েল। আমার মনে আছে যে ইউনিভার্সিটিতেও আপনি টপার ছিলেন, আর আপনার ইচ্ছা ছিল ফরেন সার্ভিসে যাওয়ার। আমার এটাই লক্ষ্য ছিল, কারণ সেই সময় ভুলে যাবেন না যে আপনি যদি ইউপিএসসি পরীক্ষার্থে প্রথম 10-এর মধ্যে না থাকেন, প্রথম 10 জনের র্যাঙ্কে না থাকেন, তাহলে আপনি ফরেন সার্ভিস পাবেন না। আমার মতে আজকে আপনার আদালতে যিনি জাজ রয়েছেন, তিনি 5ম 6ষ্ঠ বা ভারতে 5th বা 6th হয়েছিলেন ফরেন সার্ভিসে যাওয়ার জন্য। কারণ আমাদের সময় এটাই সিস্টেম ছিল, ইট ওয়াজ দ্য এলিট সার্ভিস। তারপর মানুষ আইএসের ব্যাপারে ভাবতে শুরু করে। আমার একজন সিনিয়র ছিলেন যিনি ইতিহাসে খুবই ভালো ছিলেন, আর উনি একটা খুবই প্রেস্টিজিয়াস গ্র্যাজুয়েট স্কুলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে সেখানে অ্যাপ্লাই করেছিলেন, আর কিন্তু উনি অ্যাডমিশন পাননি। তা ওনার যে ক্যাটালগটা ছিল স্কুলের, ডগিয়ান ক্যাটালগ, দেখে বলেন যে থারুর ইউ অ্যাপ্লাই। আমি পাইনি, কিন্তু তোমার পাওয়া উচিত। আর আমি অ্যাপ্লাই করে দিলাম, আর আমি অ্যাডমিশনও পেলাম এবং স্কলারশিপও পেলাম। তখন আমি বললাম, দেখুন ফরেন সার্ভিসের পরীক্ষা তো আমি এসেও দিতে পারি, কিন্তু গিয়ে দেখি যদি কোনো রকম মিসচান্সে আমি ফরেন সার্ভিসে আমি যুক্ত হতে না পারি, অন্তত বিদেশ তো আমি দেখেইছি। আপনি হয়তো জানেন না যে এই সময় বিদেশে যাওয়া খুব কঠিন কাজ ছিল। খুবই কঠিন ব্যাপার ছিল। প্রথম কথা তো এটা যে ইউ কুডন্ট অ্যাফোর্ড ইট, সবার মাইনে তো খুবই কম ছিল, আর সেই সময় অ্যাকচুয়ালি এয়ার ইন্ডিয়ার টিকিট কাটার জন্য আমাকে লোন পর্যন্ত নিতে হয়। কিন্তু সেটা নিয়ে আমি যাওয়ার চেষ্টাও করেছিলাম। আমি বললাম বিদেশের অনুভূতি জানাটা দরকার, কি আছে সেখানে। আমার মনে আছে যে ওই সময় ফরেন এক্সচেঞ্জের খুব সমস্যা ছিল ভারতে। আপনি পেতেন $8 সেই সময়, আর $8 মানে আমার মতে 60 টাকাও ছিল না, আর $1 মোটামুটি 7.5 টাকা ছিল আমার হিসেবে। 60 টাকা দিয়ে আপনি $8 পেতেন, আর $8 আপনাকে বিদেশে যেতে হতো। তো আমার মনে আছে যখন আমি প্লেন থেকে নামলাম, একজন বড় সরল পোর্টার এসে, কালো গায়ে রং ছিল, আমার হাত থেকে সুটকেসটা নিয়ে, আরে না আমি ম্যানেজ করে নেবো, বলুন ছাড়ুন আমি নিচ্ছি। আর সেই $8 থেকে ওনাকে আমাকে $1 দিতে হলো। আর তখন আমি বললাম যে আজকে একবারের খাবার কম খেতে হবে, কারণ এই লোকটা আমার সুটকেসটা নিয়ে চলেছে। তখন এরকমই ব্যবস্থা ছিল। আর তখন আমি আমেরিকা চলে গেছিলাম, আর ওখানেও বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। আর আমার খুব ভয় হচ্ছিল যে আমার স্কলারশিপও শেষ হয়ে যাবে, রিনিউয়াল করবে না ওরা। আর ন্যাচারালি আমাকে তখন আমি বেশি পড়াশোনা করে 3টে ডিগ্রি পেয়েছিলাম 3 বছরে। কি ডিগ্রি পেয়েছিলেন? একটা তো ছিল MA, যেটা আমি 1 বছরে শেষ করেছিলাম। দ্বিতীয়টা ছিল MA LD, এমফিলদের মতো ল অ্যান্ড ডিপ্লোমেসি সম্পর্কে। আর তৃতীয়টা হলো আমার PhD। আর এগুলো করে আমি একটা ছোট্ট একটা রেকর্ড করলাম সেই ইনস্টিটিউটে, দ্য ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, যে এটা কখনো মানে ভাঙাই যাবে না আর কি। যা এক্সেপশন আমি ব্যবহার করেছি, মানে এত শর্ট টাইমে এগুলো করার জন্য, সেই এক্সেপশনগুলো সমস্ত রিমুভ হয়ে গেছে। যে আমরা এই 22 বছরের ছেলেটাকে কি করে PhD দিলাম, মানে ভবিষ্যতে এটা কখনো সম্ভবই নয়। এই জন্য ওনারা সম্পূর্ণ নিয়ম বদলে দিলেন যে আর কেউ পেতে পারবে না। 22 বছর বয়সে আমি PhD পেয়ে আমি জয়লাভ করেছিলাম। তো 22 বছর বয়সী আপনি ডক্টর শশী থারুর হয়ে গেছিলেন। কিন্তু কলেজে পড়ার সময় আপনি কি দুষ্টুমি করতেন, আমার মনে হয় পবনজি সেটা ভালো বলতে পারবেন। হয়তো বলতে পারবেন, কিন্তু একটা খুব পার্থক্য ছিল আমাদের কলেজে। আমি তো কলেজেই থাকতাম আর কি, রেসিডেন্ট যেটাকে বলা হয়। পবন দিল্লিতে থেকে ক্লাস করার জন্য আসতো, তাই কলেজের দুষ্টুমি বেশি হতো, আর এই ডে স্টুডেন্টসরা নিজেদের বাড়িতে ফিরে যেত। আর আমরা রেসিডেন্সে কি করতাম সেগুলো নিয়ে দুষ্টুমি, যেমন আমি তো আমাদের একটা হিউমারাস সোসাইটি ছিল PG উডহাউস নামে, উডহাউস সোসাইটি। সেটা কয়েক বছর আগে একজন চালু করেছিল, পরে সেটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। আমি ভাবলাম যে এটা রিভাইভ করি, দেখা যাক না। আর আমি আরও কয়েকজন বন্ধু মিলে আমার সেকেন্ড ইয়ারে রিভাইভ করলাম। আর সেখানে আমরা করলাম যে যেমন মিমিক্রি কম্পিটিশন, হিউমারাস স্পিচ কম্পিটিশন, আর একটা প্র্যাকটিক্যাল জোক কম্পিটিশনও করলাম। আর আমাদের একজন ইতিহাস টিচার ছিলেন দ্বিবেদী সাহেব, যিনি টিচার্সের মানে কমিউনিটিতে খুব দুষ্টু ছিলেন। আর আমি ভাবলাম যে ওনাকে যদি ফ্যাকাল্টি অ্যাডভাইজার বানানো হয় তাহলে উই ক্যান গেট আপ দ্য লট অফ থিংস।
তাই ওনাকে ফ্যাকাল্টি অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হলো। আর আমাদের প্র্যাকটিক্যাল কম্পিটিশনের এই নিয়মটা ছিল যে কেউ প্র্যাকটিক্যাল জোক শোনাবে, সে দ্বিবেদী সাহেবের প্রথমে ক্লিয়ারেন্স নেবে, তারপর করতে পারবে। অল অ্যাপ্রুভড জোকস। তা এই থেকে উই হ্যাভ গ্রেট ট্রেডিশন স্টার্টেড। আমি খুব গর্ব করে বলছি যে প্র্যাকটিক্যাল জোকস উইক ওয়াজ ওয়ান অফ দ্য হাইলাইটেড অফ দ্য তো দু রেসিডেন্সিয়াল একটা লাইফ। এক্সাম্পল বলুন যে আপনি কি কি দুষ্টুমি করতেন। দেখুন, আর কি বলবো, অনেক ঘটনা আছে, কিন্তু একটা যেটা আমি করিনি, আমি তো ভিকটিম ছিলাম। আমার থার্ড ইয়ারে আমি ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম। ভোটে জিতে, আমার প্রথম ভোট জিতে আমি কলেজ ইউনিয়ন প্রেসিডেন্ট হয়েছিলাম। আর আমাদের কলেজে আমার অতটা মনে নেই, সন্ধ্যে 7টার সময় হয়তো গেটটা বন্ধ হয়ে যেত। আপনার কি মনে আছে 7টা না 8টার সময় গেটটা বন্ধ হয়ে যেত? রাত প্রায় 9টার সময় একজন সিনিয়র আসতেন, আর আমাদের তখন থার্ড ইয়ার মানে লাস্ট ইয়ার আর কি। আর বলতে লাগলো যে দেখুন, আমার সাথে একটা মেয়ে আছে, আপনারা ওনাকে যেমন করেই হোক ওনাকে যদি বাইরে বের করে না দেওয়া হয় তাহলে কলেজ থেকে আমাকে এক্সপেল করে দেওয়া হবে, আমাকে সাহায্য করুন প্লিজ। তখন আমি বললাম যে আমি যেহেতু প্রেসিডেন্ট, আমার একটা দায়িত্ব রয়েছে, আমি কি করতে পারি তোমার জন্য? তুমি কি করে ওনাকে নিয়ে এলে এখানে? দেখাও যে মেয়েটাকে কোথায় আছে। ভাবছিলাম যে হয়তো অন্য কোনো কলেজের মেয়ে চা খাওয়ার জন্য এসেছে, হয়তো আর লেট হয়ে গেছে তাই। কিন্তু উনি তো একজন রাফ অ্যান্ড টাফ মেয়েকে নিয়ে এসেছিলেন, স্কার্ট পরা, লাল লিপস্টিক পরা, ইত্যাদি ইত্যাদি, বড় একটা হেয়ার ব্যান্ড পরা, এইসব মানে আসলে ঠিকঠাক মেয়ে ছিল না। উনি বললেন যে এনাকে বাইরে বের করতেই হবে। আমি বললাম ঠিকই বলেছেন, তোমাকে যদি ওনার সাথে দেখা হয় তাহলে অবশ্যই এক্সপেল করে দেওয়া হবে, আমি তোমাকে কোনো রকম সুরক্ষা দিতে পারবো না। তো আমরা অনেক চেষ্টা করলাম যে গেট কিপারকে বলি যে 2 মিনিটের জন্য একজন কাউকে বের করতে হবে, এইসব বলবো। এইসব চেষ্টা করতে করতে সবাই তখন হাসতে শুরু করে দিল যে উই হ্যাভ মেড আ জোকার আউট অফ ইউ। তারপর মেয়েদের পরচুলাটা খুললো। আসলে সে আমাদের কলেজের একজন ফ্রেশার ছিল। তো মানে প্র্যাকটিক্যাল জোকটা ছিল ওদের, আর আমি ছিলাম ভিকটিম। আর এটাই ছিল একটা উদাহরণ। অনেক কিছু জিনিস ছিল। আমার মতে সেই বছর ওরাই প্রাইজ পেয়েছিল, কারণ কলেজের প্রেসিডেন্টকেই ওরা বোকা বানিয়ে দিয়েছিল। কখনো কখনো আপনি এমন কিছু শব্দ ব্যবহার করেন যে আমাদের ডিকশনারি দেখতে হয়। আপনি এত ভালো ইংরেজি কোথায় শিখলেন? দেখো, পড়তে পড়তে শিখেছি। আর আমাদের হয়তো সেন্ট স্টিভেন কলেজে এটা প্রায় 50 বছর আগেকার কথা। লোকেরা তো খুব ভালো ইংরেজি বলতো। আর আমাদের রাজনীতিতে এখানে যেসব শব্দ ব্যবহার করার জন্য আমি এসব অভিযোগ পাই, এগুলো তো আমি আমার কলেজে ডিবেটের সময় ব্যবহার করতাম। যেমন হয়তো তোমাদের মনে আছে যে অন্য একটা চ্যানেল, একজন বন্ধু আছে রজতের, সে আমার বিরুদ্ধে কিছু আজেবাজে প্রোগ্রাম করেছিল। আমি বলেছিলাম দিস ইজ দ্য ফ্যারাগো অফ ডিস্টর্শন, মিসরিপ্রেজেন্টেশন অ্যান্ড আউটরাইট লাইজ। তো ওখানে আমি তো এটাই ভেবেছিলাম যে সবাই এই শব্দগুলো জানে আর কি। ফ্যারাগো তো আমি কলেজের ডিবেটের সময়ও ব্যবহার করতাম, অপোনেন্টের সাইডের বিরুদ্ধে বলতে হতো। তখন ওরা বলছে দ্য ফ্যারাগো অফ মিস্টেক অ্যান্ড অ্যাজাম্পশন, এই ধরনের কথা আমরা কলেজে বলতাম। কিন্তু কেউ জানেই না, সাডেনলি অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিকশনারির একটা টুইট বের হলো যে 10 লক্ষ লোক এই হঠাৎ করে ফ্যারাগোর মানে খুঁজে বেড়াচ্ছে ইন্টারনেটের মধ্যে। আর গত 30 বছর ধরে 5 থেকে 6 জনের বেশি কিন্তু এর কেউ মানে খুঁজেনি। তাহলে এই 10 লক্ষ কেন এলো? তাই সবাই ওদের উত্তর দিচ্ছিল যে একটাই মানুষ ভারতে আছেন যিনি এই শব্দটা ব্যবহার করেন, তাই আমরা সবাই জানতে চেয়েছি। কিন্তু আমি শুনেছি যে আপনি এমন কিছু শব্দ ব্যবহার করেন যেগুলো ওনারা পরে ডিকশনারিতে ইনক্লুড করে। না 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 না, দেখুন, এটা হওয়ার পর আমি ভাবলাম যে কখনো কখনো মজাও করা যায় বড় বড় শব্দ ব্যবহার করে। মানুষ যখন বলে যে আমি বড় শব্দ ব্যবহার করি, তাহলে আমি কেন করব না? তো আপনাদের হয়তো মনে আছে যে আমার একজন মুখ্যমন্ত্রী, যিনি আমার সাথেই ভোটে লড়ে জিতেছিলেন, তিনি একদিন সেই সময় তখন আমার সাথে ছিলেন। ওনাকে মনে করিয়ে দিচ্ছি, একদিন আমাদের পার্টি ছেড়ে দিয়ে ভাজপার সাথে চলে গিয়েছিলেন। আমি সেদিন একটা টুইট করেছিলাম যে ওয়ার্ড অফ দ্য ডে। আর একটা শব্দ যেটা আমি নিজে ব্যবহার করতাম না, কিন্তু আমি জানতাম যে আমি লুকাবো করে, স্ললি গস্টার। ডেফিনেশন: আ shrewd, unprincipled politician. First use
USA 1848 লেটেস্ট ইউজ টুডে। আমি কারোর নামও বলিনি, না কোনো জায়গার কথা বলেছি, কোনো রাজ্যের নামও বলিনি, কিন্তু সবাই বুঝতে পেরেছে আমি কি বলতে চেয়েছিলাম তখন। তাই এই ধরনের দ্বিতীয় সুযোগ ছিল যে আমরা পাবলিশাররা, আমি একটা বই লিখেছিলাম দ্য প্যারাডক্স অফ প্রাইম মিনিস্টার, সেটা অ্যাভেলেবেল হতে চলেছিল। বললো যে আপনি টুইটারে অ্যানাউন্স করুন, আপনার সোশ্যাল সামাজিক মাধ্যমে, যে এই বইটা এখন অ্যাভেলেবেল। তাই আমি লিখেছিলাম, দিস বুক ইজ মোর দেন জাস্ট অ্যান এক্সারসাইজ ইন ফ্লক্সি নস ইন নিহিলিফিলিফিকেশন। আর ওরা, আর এটা সত্যি যে এইসব ডিকশনারিতে পাওয়া যাবে না, কারণ এটা তো মজা করার জন্য প্রায় 150 বছর 200 বছর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মজা করার জন্য এটা একটা ল্যাটিনের কিছু রুটস নিয়ে নতুন শব্দ তৈরি করা হয়েছিল, যে অ্যাক্টিভ এস্টিমেটিং সামথিং অর সামওয়ান অজ ওয়ার্থলেস। এটা একদমই কোনো কাজের নয়, একদম ইউজলেস। শব্দটা হয়তো কারোর জন্য তৈরি করা হয়েছিল। একেই বলা হয় শব্দের দুষ্টুমি। একদম। আপনার লাইফ নিয়ে যদি কখনো বায়োপিক হয়, সেখানে কতজন হিরোইন থাকবে? যদি এই সিনটা দেখানো হয় তাহলে আপনার জায়গায় কেউ তো এসে বসবে প্রশ্ন করার জন্য। তাই অন্ততপক্ষে একজন হিরোইন তো চলে এলো। দেখুন, আমি বলবো প্রথম হিরোইন তো আমার মা, যিনি আজও আমার সাথেই থাকেন। 87 বছর বয়স ওনার, আর যিনি খুবই আর যার সাথে আমার খুবই সমস্যা হয়েছিল। উনি খুবই ডিমান্ডিং ছিলেন, যাই করতাম তাতে সন্তুষ্ট ছিলেনই না, চাইতেন যে আমি আরও করি। আর সব শেষে উনি এই বয়সে পৌঁছে নিজেদের মধ্যে যেটা, মানে কি আর বলবো, নিজেদের মধ্যে ব্যাপারগুলো, এইসব যে ইন্টিমেসি এসেছে, যে মানে আমাদের মধ্যে এত ঘনিষ্ঠতা বেড়ে গেছে যে আমি ইভেন 10 বছর আগেও আমি হয়তো ইমাজিন করতে পারতাম না। তাই এটা আমার জীবনের অনেকটা বড় একটা গল্প, আর আমার মায়ের সাথে আমার সম্পর্ক যেটা। তারপর ন্যাচারালি আমার দুটো বোনও আছে, আর এই বোনগুলো একজন 4 বছরের ছোট আর একজন 2 বছরের ছোট, আর এরা দুজনই আমার সব থেকে ভালো বন্ধু, সব থেকে বড় ক্রিটিক্সও। তো ওদের সাথেই আমি বড় হয়েছি, আর এখন আমরা 3 জন 3 দেশে রয়েছি। একজনকে তো লন্ডনে সেটেল করে দিয়েছি, একজনকে ক্যালিফোর্নিয়াতে, আমেরিকাতে, আর আমি এখানে ভারতে। তাও আমরা প্রতি বছর দেখা করি, প্রতিদিন টেক্সট করি আমরা, আমাদের প্রত্যেক দিন কথা হয়। তাই আমাদের মধ্যে যে এই ধরনের বন্ধন, তাও আমার কাছে খুবই স্পেশাল। এরাও এক প্রকার হিরোইন হবে এই সিনেমাতে। তো আপনি এটা বললেন না যে আপনি 3 বার বিয়ে করেছেন, তারাও নিশ্চয়ই হিরোইন হবে? তারাও অবশ্যই হিরোইন হবে, সব হিরোইনই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেখুন, আমার সন্তানদের মা আমার মনের মধ্যে এখনো বিরাট বড় হিরোইন। ওর সাথে যে কলেজে আমার যে ভালোবাসা হয়েছিল, আর 21 বছর বয়সে আমি বিয়ে করেছি, আমি এতটাই শিওর ছিলাম যে 21 বছরে আপনি কখনো কখনো অন্য কিছু সিদ্ধান্ত নেন, হয়তো আপনি তৈরি থাকেন না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু আমার মন থেকে উনি অনেক বড় হিরোইন। এখনো আমাদের মধ্যে এখনো সম্পর্ক খুবই সত্যিই ভালো। এখন কি অন্য কোনো হিরোইন আপনার জীবনে আসতে চলেছে? একটা ইংরেজিতে কথা আছে না, নেভার সে নেভার। আমি এটাও বলবো যে আমার বয়সের কথাটা একবার ভাবুন, আমার দায়িত্ব কথা ভাবুন। পসিবিলিটি খুবই কম। আপনার দুষ্টুমি দেখে মনে হয় না, মনে হয় তাড়াতাড়ি কিছু হবে। তো একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপকে আদালতে শশী থারুরের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বইবে। সুনন্দা পুষ্করের সাথে সারা বিশ্ব দেখেছে আপনার প্রেম ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, আর ওনার জন্যে আপনার ওপর অনেক অভিযোগও আসে। ওই সময় প্রচুর লোক বলেছিল এইসব বন্ধুত্ব বা প্রেম ভালোবাসা নয়, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। আজ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই জনতার সামনে, কি রিলেশন ছিল? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন শশী থারুর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে লেখক আর রাজনীতিবিদ শশী থারুরের ওপর অভিযোগ হলো যে ইনি মেয়েদের নয়নের মণি। শশী, আজকাল
রাহুল গান্ধী বলেন না যে আমি ভালোবাসার দোকান খুলেছি, তখন লোকে বলে যে শশী থারুর তো অনেক আগেই খুলেছেন। আর যেখানে শশী থারুর যান সেখানেই মেয়েরা চলে আসে। আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হতো না, লাইফ বয় হ্যায় জাহাঁ তন্দুরুস্তি হ্যায় ওয়াহাঁ। এখন ওরা বলে শশী থারুর হ্যায় জাহাঁ লেডিজ হ্যায় ওয়াহাঁ। পৃথিবীতে 50% মানুষই তো লেডিজ, মহিলা, তাই তাদেরকে তো সবসময় সম্মানের চোখে দেখা উচিত, কথা বলা উচিত, কথা শোনা উচিত, তাই না? কিন্তু আপনি তাদের কি চোখে দেখেন, কি কথা বলেন, তার একটা উদাহরণ আছে আমার কাছে। পার্লামেন্টের গেটে যখন কোনো মেয়ের সাথে আপনার দেখা হয়, কোনো মহিলার সাথে, তখন কিভাবে দেখেন? দেখুন, এই ছবিটা আমি একজন মন্ত্রী, এই ধরনের অভিযোগ করবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে যে আপনি ওনাকে বলছেন এসো আমার বাংলোতে। আমি হয়তো জিজ্ঞাসা করছিলাম যে আপনি অর্গান ডোনেশন নিয়ে কথা বলছিলেন, খুবই ভালো কথা বলেছেন। আর পার্লামেন্টে এই ধরনের কথা আরও বলা উচিত। দেখুন, এটা তো সংসদ, আর এখানে সংসদের কথাবার্তাই হয়। সংসদের ভেতরে বসে আপনি কিভাবে কথাবার্তা বলেন সেটাও আপনাকে দেখাচ্ছি। সুপ্রিয়া সুলের সাথে আপনি কথা বলছিলেন। ছবি দেখে খুব মিসলিডিং হয়। কিন্তু ফারুক সাহেব যখন ভাষণ দেন তখন সুপ্রিয়া শুনে বলতেই গেছিলেন যে, আর ওনার কাছ থেকে কিছু চেক করতে চেয়েছিলেন নিজের কিছু ভাষণ দেওয়ার আগে। তো সেই জন্যই উনি যা বলছিলেন আমি শুনতে পাচ্ছিলাম না, কারণ ফারুক সাহেব আমার সামনে বসে বলছিলেন। তাই ন্যাচারালি আমি একটু এগিয়ে গেলাম ওনাকে শোনার জন্য, ব্যাস এইটুকুই ছিল। আচ্ছা, মেনে নিলাম পার্লামেন্টে দুটো ছবি মিসলিডিং, লোকে যা কমেন্ট করেছে সেগুলো ভুল ছিল। কিন্তু আপনি যখন কারোর বিয়েতে যান তখন কি হয় সেটা দেখে নিন। এখন লোকের জিজ্ঞাসা বরটাকে। দেখুন, আমি তো টোপর পরে যাইনি, কিন্তু যখন সেখানে গেলাম আমি তো বরযাত্রীদের একজন ছিলাম। আর ওনাদের পরিবার, বরের পরিবারের লোকেরা আপনাকে বর সাজিয়ে দিল না। সমস্ত সব অতিথিদের এই পাগড়ি সাফা পরিয়ে দিয়েছিল। আর তারপর আপনি নিজেই বলুন, এই ছবিতে রয়েছেন গীতাঞ্জলি শ্রী, যিনি একজন রাইটার। ওনার সাথে লন্ডনে আপনি ওনাকে স্ট্রবেরি খাওয়াচ্ছেন। আর স্ট্রবেরি তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এর ওপর টুইটারে একটা কমেন্ট এসেছিল, কেউ লিখেছিল, আগ লাগি হে বস্তি মে, থরুর আপনি মস্তি মে। দেখুন, লিখতে তো আর কোনো ট্যাক্স লাগে না, সেই জন্যই হয়তো লিখেছে। আর তারপর একটা ছবি পোস্ট করা হয়েছিল কংগ্রেস নেতাদের, যারা পুলিশের লাঠির বাড়ি খাচ্ছেন। এই যে, তো বলছে এরা লাঠির বাড়ি খাচ্ছে আর শশী থারুর স্ট্রবেরি খাচ্ছেন। কিন্তু আমিও এই ধরনের ধর্নায় অংশ নিয়েছি। জানি না কেন আমার মনে হয় এটা সেই দিনকারই ছবি। আমি যখন গিয়েছিলাম লন্ডনের জয়পুর ফেস্টিভ্যালের জন্য গিয়েছিলাম। এখন এই ছবিটা হলো একজন আরজে রেডিও মির্চির। হ্যাঁ, আর আরজে খুব ভালো উত্তর দিয়েছিল, মানুষ ওনাকে ট্রোল করেছিল ওনার সম্পর্কে। এই আরজে রেডিওর জন্য ইন্টারভিউ নিচ্ছিল, এই জন্য ওনার রেকর্ডার আমাদের দুজনের মাঝখানেই ছিল। উনি বলেছিলেন যে আমার পাশে এসে বসুন সাউন্ড কোয়ালিটির জন্য। আপনাকে শুধু বলে যে আমার কাছে এসে বসুন। রজত, আপনি ভালো করে জানেন যে ইন্টারভিউয়াররাই এইসব সিদ্ধান্ত নেয়। আপনারা যদি বলেন এখানে এসে বসুন, তাহলে আমি এখানে এসে বসবো। আপনি প্রশ্ন করেন, আমাকে উত্তর দিতে হয়। যখন ওনারা ইন্টারভিউ নেন তখন ওনাদেরই রাজত্ব চলে। ছবিটা যখন সোশ্যাল মিডিয়াতে এলো তখন কমেন্ট এসেছিল, তার একটা কমেন্ট আমি বলছি। হুসনে তুমহারা পর্বত হ্যায়, আঁখে তুমহারি ঝরনা প্রিয়, মেরে দিল পর দে দো শাহিন বাক্কা ধরনা প্রিয়। কিন্তু এইসব কথার মধ্যে আমি এটা বলবো যে আপনারা
যখন আমার বিরুদ্ধে কোনো ট্রোল করবেন সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি তো রাজনীতিতে রয়েছি, আর রাজনীতিতে থাকলে আমাদের চামড়া একটু মোটাও হয়ে যায়, মোটা চামড়াগুলো হতে হয় আমাদেরকে। কিন্তু অন্যদের জীবনে সম্পর্কে একটু ভেবে দেখুন, তারাও তো কারুর মেয়ে হতে পারে, কারুর বউ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে কারুর, তাঁদেরও তো জীবন আছে, তাঁদেরও সেলফ রেসপেক্ট থাকে। এটা কি ঠিক যে ওনাদেরও এর মধ্যে, মানে আমার বিরুদ্ধে বলুন সেটা রাজনীতির ব্যাপার, সেটা একদম ঠিক আছে। আমার তাহলে এরকম ছবি তোলেন কেন আপনি? আমি ছবি তোলাইনি, এটা অন্য কেউ তুলেছে। আর যে টিম এসে সেখানে ছবি তুলেছে ওনাদেরই অ্যাকাউন্ট থেকে এই টুইটটা হয়েছিল। তাই ন্যাচারালি ওনাদের ইন্টারভিউ নিয়ে ওনাদের পাবলিসিটি দরকার, তাতে ওনাদের রেডিও স্টেশন লোকে শোনে। কিন্তু এটা নয় যে আমি ফটো চেয়েছি। অ্যাকচুয়ালি আজ পর্যন্ত মানুষ আমার কাছে ছবি বেশি চেয়েছে, আমি কখনো কারোর ছবি তুলতে যাই না, কথাটা মনে রাখবেন। এই কথাটা সত্যি। আর যেখানেই আপনি যান, সেটা কলকাতার ছবিও আমি দেখেছি, চেন্নাইয়ের ছবিও দেখেছি, আর মহিলারা যারা রয়েছেন তারা আপনার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তাহলে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আমাকে কেন অভিযোগ দিচ্ছেন বলুন তো। শেষে এসব তো ঠাট্টা তামাশার কথা ছিল। টুইটারে অনেক কিছুই হয়, সেগুলো কতটা সত্যি হয় কতটা মিথ্যে হয়। কিন্তু একটা গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনার রিলেশন নিয়ে। সুনন্দা পুষ্করের সাথে গোটা বিশ্ব জানে আপনার ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, আর ওনার জন্য আপনার উপর নানা রকম অভিযোগও ওঠে। মোদিজি বলেছিলেন যে 70 কোটির গার্লফ্রেন্ড। এই সময় কিছু মানুষ বলেছিলেন যে এসব বন্ধুত্ব বা ভালোবাসা নয়, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। আজ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, জনতার সামনে কি সম্পর্ক ছিল? দেখুন, খুবই ভালোবাসার সম্পর্ক ছিল ন্যাচুরালি। আর দেখুন, কি আর অ্যারেঞ্জমেন্ট হতে পারে কাশ্মীরের পণ্ডিত আর কেরালার পণ্ডিতের সাথে? আমাদের দেখা হয়েছিল, আমাদের ভালোবাসা হয়েছিল, তারপর বিয়ে করেছিলাম। আর এটা খুবই দুঃখের বিষয় যে যখন কেউ মারা যায় সেটা নিয়ে কিছু মানুষ রাজনৈতিক কাজের ব্যবহার করার চেষ্টা করেছে। খুবই বাজে ব্যাপার। সবশেষে আপনি জানেন যে এই বিষয়টা আদালত পর্যন্ত পৌঁছেছিল, অনেক বছর যাওয়া আসা করতে হয়েছিল। আর সবশেষে জাজেটে থ্রো আউটলি করে বলেছিল যে এসব কী ধরনের বাজে কথা, এর কোনো প্রমাণও নেই যে এটা আত্মহত্যা ছিল, না এর কোনো প্রমাণ আছে যে ওকে মেরে ফেলা হয়েছিল। আপনারা কেন এসব করছেন? এই সব কেস আমার বিরুদ্ধে, মানে এটাকে ডিসচার্জ বলা যেতেই পারে। এটা নয় যে আমাকে ইনোসেন্ট দেখানোর চেষ্টা করা হয়েছিল আর এইভাবেই যে আমি আসলে অপরাধী নই। উনি বলছেন যে কোনো কেসই হয় না, কেসটাকে ডিসচার্জ করে দেওয়া উচিত। শশী, যার এরকম স্কলারলি ব্যাকগ্রাউন্ড রয়েছে, পাবলিক লাইফ আছে, এত সম্মান আছে, মানুষের ভালোবাসা আছে, তার উপর যখন অভিযোগ ওঠে যে উনি তার স্ত্রীকে মার্ডার করেছেন, হত্যা করেছেন, তাহলে আপনি ভাবুন আপনার কেমন লাগবে। আমাকে যারা চেনে তারা সবাই জানে যে আমি কোনোদিন কারোর ওপর একটা আঁচড়ও কাটতে পারি না। নিজের ছেলে মেয়ের গায়েও কোনোদিন আমি হাত পর্যন্ত তুলিনি, এটা বলতে পারি। এই ধরনের মানুষ, সমস্ত লোকজন যারা আমাকে চেনে তারা এটা ভালো করে জানে যে এটা একেবারে অসম্ভব, এটা কোনোদিনই হতে পারে না। ওর যে ভাইরা, মানে 2টো ভাই রয়েছে, ওর একটাই ছেলে, সবাই আমার সাথেই তো ছিল, বলেছে যে আমরা জানি এটা হতে পারে না। কিন্তু বাইরের মানুষেরা আমাকে চেনে না, ওনাকেও চেনে না, কিন্তু এটা নিয়ে যে একটা ভালো রাজনৈতিক সুযোগ পেয়েছে সেই সমস্ত মানুষগুলো এগুলো করেছে। তোমার মতো এটা ভীষণই বাজে ব্যাপার। আর জেনারেলি স্পিকিং, আমাদের রাজনীতিতে একটা সময় মানুষের প্রাইভেট লাইফ, নিজেদের নিজস্ব জীবন, সেটা নিয়ে কেউ এরকম আজে বাজে কথা, সেটা ভালো লাগে না। এমনিতেও মানুষ কিছু বলতোই না। এমন অনেকে, যেমন বাজপেয়ী বাবু সম্পর্কে আর অনেক প্রাইভেট লাইফ সম্পর্কে মানুষ হয়তো সমালোচনা করতো, কিন্তু কোনো কথা মাধ্যম দ্বারা এসব ছাপানো হতো না বা টিভিতে দেখানো হতো না। কিন্তু আজ আমার মতে আমাদের কালচার একেবারে বদলে গেছে, খুবই খারাপভাবে। শশী, সাধারণত আপকি আদালতে আমি চেষ্টা করি কখনো কারোর পার্সোনাল লাইফ সম্পর্কে যাতে কথা না বলা হয়। আমি চাই যে আপনি জনতাকে বলুন, কারণ এই ব্যাপারে এত কিছু পাবলিকলি বলা হয়েছে, মানুষ এত কিছু বলেছে, এত রকম অভিযোগ উঠেছে যে আপনার আর সুনন্দার মধ্যে দূরত্ব হয়ে গেছিল। না, আমাদের মধ্যে সেরকম কোনো দূরত্ব আসেনি। আপনি ওনার টুইটগুলো পড়লেই বুঝতে পারবেন যে ওনার মনে একটু কষ্ট হয়েছিল ঠিকই। তা একদিন উনি খুব ভালোবাসা নিয়ে টুইটে লিখতেন, যে আবার অন্য দিন অন্য কিছু নিয়ে লিখতেন। ওনাকে নিয়ে আমার একদম কোনো অভিযোগ নেই। উনি খুবই ভালো মেয়ে ছিলেন, উনি একটু অসুস্থও ছিলেন, আর এই ব্যাপারটা নিয়ে একটু সিম্প্যাথিও থাকা উচিত। অ্যাকচুয়ালি আমি পার্লামেন্টে বলেছিলাম যে যখন মেন্টাল হেলথ বিল এসেছিল,
আপনারা বুঝুন যে যদি কারোর পা ভেঙে যায়, আপনারা সবাই সিম্প্যাথি দেখান আর দেখতে পান যে পাটা ভেঙেছে। আর যখন কারোর মন ভাঙা থাকে সেটা মানুষ দেখতে পায় না, মানুষ বুঝতেও পারে না, মানুষের তরফ থেকে কোনো সিম্প্যাথিও থাকে না তার অনুভূতিও নিয়ে, এবং তার সঙ্গে যে থাকেন তার অনুভূতি নিয়েও। তাই এটা খুব দুঃখের একটা বিষয়। এটা নিয়ে এইভাবে মানে ব্যবহারটা করা হয় যে যেটা খুবই খুবই খারাপ ব্যাপার একটা। আর আমি কখনোই, আর আপনি তো এটা জানেনই যে আমার মানে 15 বছরের রাজনীতিতে আমার যে অভিজ্ঞতা, আমি কারোর উপরে ব্যক্তিগত আঘাত কখনো করিনি, কাউকেই না। আমার যদি কারোর উপর রাগও হয় তাও আমি কিছু বলি না, কিন্তু আমি পলিটিক্স অফ পার্সোনালিটিতে বিশ্বাস করি না। কিন্তু তবুও আমার মনে 2-3 জন মানুষ আছেন যাদের আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাদের যা কন্ডাক্ট আছে, তাদের যে মিথ্যেগুলো, তারা যে মিথ্যে বলেছে, আর ওরা জানতো যে সব মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলেন পরপর, এটা তো কখনোই মানে নট পসিবল টু ফরগিভ। তখন মিডিয়াতেও সবকিছুই আসছিল, আপনি জানতেন যে ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাহলে আপনি জবাব কেন দেননি? দেখুন, সেই সময় আমি জানতাম যে সরকার অন্য কারুর, পুলিশ অন্য কারুর হাতে রয়েছে। যাই আমি বলতাম সেটা হয়তো আমার বিরুদ্ধেই ব্যবহার করা হতো। আমাকে বলল যে আপনার যা বলার আছে আপনি পুলিশকে বলুন না, আর যদি প্রয়োজন হয় তাহলে একদিন আদালতে বলুন। সব থেকে ভালো হলো যে আপনি কোনো মাধ্যমগুলোকে কোন কথা বলবেন না, কারণ বললে পরে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। আমি এখনও পর্যন্ত আমার মন থেকে 100% কনভিন্স নই যে 100% এই স্ট্র্যাটেজিটা ঠিক ছিল, কিন্তু লয়াররা এখনও আমাকে বলেন যে ভালো হয়েছে যে আপনি কিছু বলেননি, কথাগুলোকে আর মাধ্যমগত বিবাদ কখনো বানাননি। সব শেষে পুলিশের যে রিপোর্টগুলো ছিল একদম ক্লিয়ার ছিল। ওনারাই লিখেছেন যে আমাদের তরফ থেকে 100% কোঅপারেশন পেয়েছেন ওরা যেটাই চেয়েছেন আমি দিয়েছি। ওনারা সারপ্রাইজলি রেড করে আমার মোবাইল ফোন, আমার ল্যাপটপ সব কিছু নিয়ে গেছিলেন। আমার সাথে যিনি কাজ করতেন তারও ল্যাপটপ নিয়ে গিয়েছিলেন। আমার পুরো ইমেলের পাসওয়ার্ড চেয়েছিলেন, সেটাও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার তো লুকানোর মতো কিছু ছিল না। তাই বললাম যে আপনারা যা করতে চান আপনারা করুন, তারপরেই সিদ্ধান্ত নিন যে এতে কোনো সন্দেহ আছে কি নেই। এই জন্যই ওরা এই মার্ডারের ব্যাপারে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু শেষে কিছু না কিছু একটা করার জন্য ওরা আত্মহত্যার কথাটা তুলেছিল, কিন্তু তারও প্রমাণ ছিল জিরো। তো মৃত্যু কিভাবে হয়েছিল সেটা জানা গেছে? এখন দুর্ভাগ্যবশত কথাটা হলো যে পোস্টমর্টম ওয়াজ নট ভেরি ওয়েল ডান। আর আমি খুব বেশি এইসব ডিটেলসে আসতে চাই না, কারণ আমার মন থেকে এখন এই চ্যাপ্টারটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর এরকমই রাখতে চাই। কিন্তু আমাদের দেশে একজন ফরেন্সিক সায়েন্টিস্ট, উনি পদ্মভূষণ পেয়েছিলেন, আর উনি সংবাদপত্রে এই পোস্টমর্টমের ব্যাপারটা পড়ে মন্ত্রীদের এবং সরকারকে একটা চিঠিও লিখেছিলেন, তার কপিটা আমাকে পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন, দিস ইজ শকিং দ্যাট পোস্টমর্টম ইজ নট আ ফিশিং এক্সপিডিশন। উনি বলেছিলেন যে এই সমস্ত পসিবিলিটি আরও হতো অন দ্য বেসিস অফ হোয়াট হ্যাজ বিন রিভিল ইন দ্য মিডিয়া, আর এই ব্যাপারটা নিয়ে এরা কোনো ভাবনা চিন্তা করেনি। তো এই সব ডিটেলসে যাওয়ার ব্যাপারে আমার মতে এটা কোনো রকম ফোরাম নয়। আর অন্য একদিন হয়তো এটা নিয়ে আমরা ডিটেলসে চর্চা করব, কিন্তু যখন আমি পাবলিক লাইফে অ্যাক্টিভ আছি, আমার পাবলিক লাইফে এই যে বিষয়টা এসেছে এটাই হলো বাজে ব্যাপার। আর আমার মতে এটা নিয়ে থাকাটা ঠিক নয়, কারণ আমি যে কাজ করেছি আমাদের জনতার জন্য, আমাদের দেশের জন্য, তার 0.01%ও নেই এই বিষয়টা নিয়ে যখন আপনি এত বেশি টেনশন দেন, ইট ইজ আনফেয়ার টু মি। শেষে আমি আপনার সাথে একমত। আমি বহু বছর ধরে আপনাকেও চিনি, সুনন্দাকেও চিনতাম, আর আমি এই কথাটা সাক্ষী যে 7.5 বছর ধরে আপনি কি ধরনের কষ্ট সহ্য করেছিলেন। কিন্তু যতটা আমার কাজ অনুযায়ী, আমার যতটা পাবলিক ডোমেন হওয়ার জন্য যেটুকু জিজ্ঞেস করার প্রয়োজন ছিল করেছি। আপনার সেন্টিমেন্টকে আমি রেসপেক্ট করি, আর আমি বুঝতে পারছি যে এই মামলায় আপনি আসল আদালত থেকেও রেহাই পেয়েছেন, আর আপকে আদালত থেকেও আপনি অবশ্যই রেহাই পাবেন। থ্যাংক ইউ। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে শশী থারুরের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। আপনার পার্টির যে লিডার আছেন, সোনিয়াজি আছেন, রাহুল গান্ধী আছেন, ওনারাও আপনার ওপর রেগে থাকবেন যে ওনাদের অনিচ্ছা সত্ত্বেও আপনি কংগ্রেস অধ্যক্ষ পদের জন্য ভোটে লড়েছেন। আমি লড়েছি,
কারণ আমি কিছু পরিবর্তন আনতে আপনি তো চেয়েছিলাম। ওনার মনোনীত ক্যান্ডিডেট ছিলেন না। না না, ঠিকই বলেছেন। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন শশী থারুর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফর্মার মিনিস্টার শশী থারুরের ওপর অভিযোগ হলো যে ইনি রাজনীতিতে মানানসই নন। শশী, সত্যি আপনি একজন টপার, একজন স্কলার, ইউএনএতে কাজ করেছেন, ডিপ্লোমেসি জানেন, আপনি একটু বেশি শিক্ষিত। এত শিক্ষিত মানুষের কি বর্তমান রাজনীতিতে প্রয়োজন আছে? আমার মতে আজকাল রাজনীতিতে এই ধরনের মানুষেরাও অ্যাট্রাক্ট হয়েছেন যাদের ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। আমার পরিবার তো রাজনীতির পরিবার নয়, পরিবারে কেউই রাজনীতি করতো না, আমার সন্তানরা বাঁচতে চায় না রাজনীতিতে। আমি একজন ব্যক্তি যে একটা সুযোগ পেয়েছে, আমি বললাম যে ঠিক আছে, আমি সবসময় মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক আ ডিফারেন্স, তাই আমার আশাতে কিছু আপনার পার্থক্য একটা হয়তো নাও স্টেটমেন্ট থাকতে পারে। দেখেছিলাম, আপনি বলেছিলেন যে পলিটিক্সে এসে আমার তো কোনো লাভ হয়নি, উল্টে খরচা এটা হয়েছে। তো ঠিক কথা, কারণ আপনাদের এটাও বোঝা উচিত যে এখনও এমন কিছু মানুষ আমাদের রাজনীতিতে আছেন, তারা রাজনীতি থেকে টাকা রোজগার করার চেষ্টা করেন, তারা নিজেদের ইনফ্লুয়েন্স ব্যবহার করে কারো কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন। এই ধরনের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আমারই টাকা দিয়ে একটা ছোটোখাটো পারিবারিক ফাউন্ডেশন তৈরি করেছি তিরুবন্তপুরমে। মানুষ যখন কঠিন সমস্যা নিয়ে আসে, যার জন্য কোনো অফিসিয়াল আনসার বা জবাব থাকে না, এক্সাম্পল যদি কেউ আসে যে সরকারি হাসপাতালের ক্যান্সারের জন্য অপারেশনের প্রয়োজন রয়েছে, আমি তো প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে পাঠাতেই পারি, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডও থাকে, কিন্তু কেউ যদি এসে বলে দেখুন আমার অপারেশন হয়ে গেছে, আমার ওষুধের জন্য টাকা নেই, আপনি যদি দিয়ে দেন, তখন আমি আমার পকেট থেকেই তো দিই। সেই জন্যই আমি এই ফাউন্ডেশনটা তৈরি করেছি। আর কারণ আপনার এটাও বোঝা উচিত যে আপনার পার্টির যে লিডার আছেন, সোনিয়াজি আছেন, রাহুল গান্ধী আছেন, ওনারাও আপনার ওপর রেগে থাকবেন যে ওনাদের অনিচ্ছা সত্ত্বেও আপনি কংগ্রেস অধ্যক্ষ পদের জন্য ভোটে লড়েছেন। এখন আমি ওনাদের মতের বিরুদ্ধে লড়াই করিনি, আমি লড়েছি কারণ আমি কিছু পরিবর্তন আনতে আপনি চেয়েছিলাম। তো ওনার মনোনীত ক্যান্ডিডেট ছিলেন না না। না, ঠিকই বলেছেন। যখন মানে ভোটে দাঁড়ানোর ব্যাপারে ভেবেছিলাম, তখন সোনিয়া ম্যাডামের সাথে গিয়ে দেখা করেছিলাম, আমি প্রিয়াঙ্কা ম্যাডামের সাথেও দেখা করেছিলাম, আর ভারত জোড়ো যাত্রাতে গিয়েও আমি রাহুল গান্ধী বাবুর সাথে দেখা করেছিলাম। আর তিনজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম দেখুন আমি আপনাদের বিরুদ্ধে নই, কিন্তু আমি পার্টিতে কিছু পরিবর্তন আনতে চাই, আর আমি ভাবছিলাম যে আপনারা যদি একটা লোকতান্ত্রিক ভোট অথরাইজ করেন, আমি তাতে অংশ নিতে ইচ্ছুক। আপনাদের মতামত কী সেখানে? আমি একদম জানতাম যে ওনারা বলবেন যে না করবেন না, কিন্তু আমাদের পার্টিতে আমরা একতা চাই, আপনি এমন কিছু নিয়ে আসবেন না প্লিজ, আপনি আলাদা হয়ে যান। কিন্তু এ কথা বলেননি, তিনজনই আমাকে উৎসাহ দিয়ে বললেন যে যান, এটা গুড ফর দ্য পার্টি, ভোট দিতে দিন, আর যারাই যোগ দিতে চান আমরা তাকে অনুমতি দেব। তাই এই স্পিরিট নিয়েই আমি ভেতরে ঢুকেছি। তারপর জানতে পারলাম যে একটা অফিসিয়াল ক্যান্ডিডেট ছিল, আর তারপর এটা পরিষ্কার ছিল যে অন্য ব্যাপার হবে, কিন্তু তবুও কিন্তু আমি ভাবলাম যে একবার একটা স্টেপ নিয়েছি যখন আমি, সেটা তাহলে পূরণ করা উচিত। মানুষ বলছে যে এগোনো উচিত। আপনাকে এই জন্যই লড়াই করতে দেওয়া হয়েছে যাতে লেজিটিমেসি পাওয়া যায় ভোটে, আর ভোট হলো আর আপনি দেখুন হেরে আমার গেলেন। মতো লেজিটিমেসি হয়েছে, কারণ শেষে সোনিয়া ম্যাডাম আমাকে বললেন যে হোয়াট ইউ হ্যাভ ডান আ স্ট্রেংথেন দ্য পার্টি। আমি খুব খুশি যদি এটা হয়ে থাকে, কারণ আমি তো পার্টিকে মজবুত করতেই চাই। খার্গেবাবু জিতেছেন, আমি ওনাকে সম্পূর্ণ সম্মান জানাই। পার্টিতে উনি যা সিদ্ধান্ত নেবেন এখন তাই খার্গে হবে। সাহেব বলেন না যে আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে, যেটা হাইকমান্ড সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। এই হাইকমান্ড শব্দটা কয়েক বছর আগে আমাদের পার্টিতে এসেছে, সবাই এটা ব্যবহার কোথা থেকে করে। এসেছে এই শব্দটা? ইতিহাস পড়ে আমি প্রথমে শুনতাম যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে দ্বিতীয় মানে বিশ্বযুদ্ধ হয়েছিল, সেখানে তো জার্মান আর্মিতে হাইকমান্ড থাকতো। জানি না সেখান থেকে নিয়ে হয়তো আমাদের কংগ্রেসে কেউ ঢুকিয়ে দিয়েছে, আমরা ব্যবহার করতে শুরু করে দিলাম, কিন্তু এটাই হলো হাইকমান্ড। যাকে হাইকমান্ড। বিষাক্ত সাপ বলেছে, যাকে অপদার্থ বলেছে, যাকে মৃত্যুর সওদাগর বলেছে, তার সাথে আপনার সম্পর্ক কেমন তার একটা ছবি আপনাকে দেখাচ্ছি। প্রধানমন্ত্রী আমার কনস্টিটিউয়েন্সি এসেছিলেন। হ্যাঁ, এটা সেই সময় তিরুবন্তপুরমে। যখন কর্ণাটকে ভোট হচ্ছিল, আপনার পার্টির লোকেরা ফুল থ্রটল অ্যাটাক করছিল প্রধানমন্ত্রীর ওপর। আরে আমি নিজে গিয়ে প্রচার করেছি কর্ণাটকে। আমি 3 দিন ব্যাঙ্গালোরে প্রচার করার পরে এসেছিলাম, কিন্তু এটা যে যখন প্রধানমন্ত্রী
আমাদের কনস্টিটিউয়েন্সিতে আসবেন, তখন আমার দায়িত্ব, আমার কর্তব্য যে সেই জায়গার এমপি হওয়ার দরুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো উচিত। এটা তো সাধারণ ব্যাপার। আরেকটা কথা আমি আগেও বলেছি যে আমি কারুর ওপরেই ব্যক্তিগত আঘাত কখনো করি না, না মোদিবাবু না অন্য কাউকে। কিন্তু আমাদের লোকতন্ত্রের এটাও আছে যে এটা একটা পদে, কোনো একটা পদে থাকার জন্য আমাদের সম্মান জানানো উচিত। কারণ জনতা যখন ভোট দিয়ে কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, তো সেই প্রধানমন্ত্রীর পজিশন যতদিন পর্যন্ত অকুপাই করে থাকবেন তার রেসপেক্ট তাকে দেওয়া উচিত। আর আমি যখন বলেছি যে এখানে হয়তো রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, হি ইজ অ্যান অ্যাডভার্সারি, কিন্তু যখন বিদেশে যান আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেখানে তার বিরুদ্ধে আমি কিছু বলি না। কিন্তু যারা আপনার পার্টির লোকেরা রয়েছেন, গুলাম নবী আজাদ এসেছিলেন আপকে আদালতে, বলছিলেন যে আমাদের পার্টি যখন উনি কংগ্রেসে ছিলেন, কেউ যদি মোদিজির সাথে দেখা করে, মোদিজির প্রশংসা করে, তো তাকে মোদির এজেন্ট বলা হয়। হ্যাঁ, কিন্তু এই চিন্তাধারাটা ঠিক নয়। আমার বিরুদ্ধেও এসব কত বছর ধরে মানুষ বলছে যে ভাজা পাতাতে চলে যাব আমি, কিন্তু কোথায়? আমার বন্ধুরা তখন বলে যে আপনারা পড়ে দেখুন উনি যা লেখালেখি করেন, ওনার আসল চিন্তাধারা তো ওনার লেখার মধ্যে পাবেন। আপনারা এমন ভাববেন না যে যার মনের মধ্যে এত পরিষ্কার চিন্তাধারা রয়েছে, এত মূল্য রয়েছে, সে কি হঠাৎ করে বদলে গিয়ে এর বিরুদ্ধে যেতে পারে। কিন্তু এর মানে তো এই নয় যে আমরা একে অপরের সাথে ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারবো না। আমার মতে একটা সময় বাজপেয়ী বাবু যেরকম নেহেরু বাবু সম্পর্কে বলেছিলেন যে এই ধরনের চিন্তাভাবনা আজকাল আমাদের দেশে পাওয়া যাচ্ছে না। কিন্তু বাজপেয়ীজি সম্পর্কে বলা হতো আপনি মানুষটা ভালো, কিন্তু রয়েছেন ভুল পার্টিতে। আমি তো মাঝে মাঝে এটাও শুনি ঠিকই। আর আপনার সম্পর্কেও শোনা যায় যে মানুষটা খুবই ভালো, খুবই শিক্ষিত, কিন্তু ভুল পার্টিতে রয়েছেন। দেখুন, আমি তো আমার কনভিকশনস অনুযায়ী একটা পার্টিকে বেছে নিয়েছি। আমি যদি সঠিক কথা বলি তাহলে আগে আমার বইগুলো পড়ুন আপনি। আমি সবাইকে ক্রিটিসাইজ করেছি, এমনকি কংগ্রেসকেও। কিন্তু মনমোহন সিং বাবু আর নরসিম্হা রাও কংগ্রেসে যে পরিবর্তন নিয়ে এসেছিলেন, লিবারালাইজেশন, কংগ্রেসের উপর আমার অভিযোগ ছিল যে খুব বেশি স্ট্যাটিস ইকোনমিক চালাচ্ছেন। এই অভিযোগটা লিবারালাইজেশনের সাথে পড়ে গেল। আর তারপর ভাজপা যখন আমাদের দেশকে এই হিন্দুত্বর নামে ভাগ করতে শুরু করলো, তখন আমার মনে হলো যে আমাদের দেশের একতার জন্য কংগ্রেসের যে রাজনীতি রয়েছে সেটাই খুব ভালো, যে সব মানুষকে একসাথে, আপনি হিন্দু হন বা মুসলমান হন বা আপনি মালায়ালামে কথা বলেন, এটা কোনো বিষয় নয়। আপনি হচ্ছে মেন ভারতবাসী, তাই আমরা সবাইকে এক চোখেই দেখব। এই ধরনের রাজনীতি আমার পছন্দ হয়েছিল, তাই আমি কংগ্রেসে এসেছিলাম। হেমন্ত বিশ্ব শর্মা 22 বছর কংগ্রেসে ছিলেন, উনি আপকে আদালতে এসেছিলেন, তো উনি বলছিলেন যে কংগ্রেস পার্টিতে যে কোনো মানুষেরই খুব অপমান হয়। উনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেছিলেন, আর যে প্লেটে কুকুর বিস্কিট খাচ্ছিল সেই প্লেট থেকে ওনাকে খেতে বলা হয়েছিল। তাই উনি বলছিলেন যে কোনো মানুষ কি করে সেলফ রেসপেক্ট নিয়ে থাকবে। দেখুন, এই ধরনের ঘটনা তো কখনো আমার সাথে ঘটেনি, তাই আমি কি করে বলবো। আমি এই কুকুরটাকে দেখিনি, কিন্তু রাহুল গান্ধীকে অনেকবার দেখেছি। আমি বলবো যে দেখুন, প্রত্যেকটা মানুষই কখনো ওখানে দেখেননি? না, দেখুন, হয়তো এটা আমার দুর্ভাগ্য যে আমি শুধু কাজের উদ্দেশ্যেই যাই, কাজের কথা বলতে বলতে আমার এই সুযোগটা কখনো হয়নি। দেখুন, আর রাহুলবাবুর সঙ্গে কথা বলাটা আমার অনেক সহজ লেগেছিল, কারণ উনি জোয়ান মানুষ, ওনার চিন্তাভাবনা, ওনার সাথে সম্পর্ক বজায় রাখতে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমি এটাও বলবো যে প্রতিটা মানুষেরই কিন্তু অধিকার রয়েছে। এখন রাহুল গান্ধীর সাথে কত গভীর বন্ধুত্ব ছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা জিতেন প্রসাদ বা RPN সিংয়ের, তারা এখন কোথায় রয়েছে? ভাজপাতে। তা আমি আর কি বলতে পারি যে এই যে বন্ধুত্ব সম্পর্কে আপনি যাই ভাবতে পারেন, সব শেষে রাজনৈতিক নেতারাই নিজেদের পছন্দ অনুযায়ী যান। একটা কথা বলুন, এতগুলো মানুষ, গুলাম নবী আজাদ, হেমন্ত বিশ্ব শর্মা, সিন্ধিয়া, এতগুলো নাম বললেন, কেন সবাই এক এক করে ছেড়ে চলে গেলেন? বিছেড়ে ছবি বাড়ি বাড়ি। রাজনীতিতে আজকাল এইসবই তো হয়। আপনি তো জানেন যে কর্ণাটকে কত বড় একজন নেতা, ভাজপার মুখ্যমন্ত্রী, একজন ভাজপার উপমুখ্যমন্ত্রী, সেখান থেকে ছেড়ে সে কংগ্রেসে চলে এসেছে। এটা তো হতেই থাকে। আমি বলবো না যে এটা খুব ভালো কথা, কিন্তু আমি এটা বলবো যে যদি আপনি রাজনীতিতে থাকেন, আপনার নিজস্ব একটা চিন্তাভাবনা থাকা উচিত, কোনো কনভিকশন হওয়া উচিত, একটা বিশ্বাস থাকা উচিত। কোনো সিদ্ধান্তের জন্য আপনারা দেখুন, আমি শুনেছি যে আজকাল আপনি গোটা কেরল টহল দিচ্ছেন। আমি যখন রাজনীতিতে আসতে চেয়েছিলাম
তখন লোকে ভাবতো যে আমার নেটিভ প্লেসটা কি। আমি তো বলতাম যে কেরলের, আমার মা বাবাও কেরলে থাকেন, তাদের জন্ম হয়েছিল কেরলে, সেই জন্য সেখান থেকে আমি ভোটে দাঁড়িয়েছিলাম। তো এইভাবে যে রাজ্যে আমি থাকতাম না, কখনো যাইনি, শুধুমাত্র হলিডেতে একটা মাসের জন্য আমি বছর একবার যেতাম, সেটা আমার কর্মভূমি হয়ে গেল, তাই না? আর ন্যাচারালি লোকসভাতে এটা হয় যে একটা জায়গা থেকে আপনাকে জিততেই হয়। আর আমি একটা জায়গা, যেটা কেরলের রাজধানী তিরুবনন্তপুরম, সেখানে আমার একটা মানে রুলস। এবার চতুর্থবার আপনি কি ওখানে ভোটে সেটা তো দাঁড়াবেন? সিদ্ধান্ত নেওয়ার বিষয়, কিন্তু শুধুমাত্র এটা তিরুবনন্তপুরমে রয়েছে, কিন্তু অন্যান্য বহু জায়গা থেকে আমি ইনভিটেশন পেতাম আর যাওয়ার জন্য সময় পেতাম না। তাই এই অধ্যক্ষ ভোটের পর যখন আমি একটু সময় পেলাম, তখন আমি গিয়ে কিছু ইনভিটেশন অ্যাকসেপ্ট করলাম আর কথাবার্তা বলতে শুরু করলাম। আর মানুষ আমাকে বলতেন, দেখুন, যদি আপনি দিল্লিতে যদি কোনো ভালো রোল বা ভালো ভূমিকা না পেয়ে থাকেন, তাহলে কেরালাতে চলে আসুন, আপনাকে প্রয়োজন এখানে। তখন আমি ভাবলাম যে যদি এই ধরনের ডিমান্ড থাকে, তাহলে সেটা নিয়ে আমার একবার ভাবা উচিত। আর এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করছি। আর আমি জানি যে কিছু রেজিস্ট্যান্সও আছে, কিছু মানুষ আছে যে যারা আমার পার্টিতে এটা পছন্দ করবে না। আর আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কেও তো ভাবতে হবে যে আমি তো এখন ইউনাইটেড নেশনে একটা গোটা ক্যারিয়ার 29 বছর কাটানোর পর এখন 15 বছর এখানে রয়েছি। কতদিন আর কাজ করব? এই ধরনের বা এরকম রাজনৈতিক নেতা নই যে শেষ অবধি আমাদের ফিউনারাল পায়ার পর্যন্ত রাজনীতি করতেই থাকবো। শেষ অবধি আমরা সবাই চাই যে কখনো যদি আপনি জানতে পারেন যে আপনি মানুষের জীবনে যতটা পার্থক্য জানতে পারেন এবং সেই পার্থক্যটা নিয়ে আসাটা এখনো অবধি সফল হয়নি, তাহলে আমি দূরে সরে গিয়ে ক্রিকেট দেখতে চাইবো, বই পড়তে চাইবো, আমার নাতি নাতনিদের সাথে খেলতে চাইবো। আর সেই সময়টা কোন সময় আসবে সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। হয়তো 24-এই আমি সিদ্ধান্ত নেব, হয়তো 5-6 বছর পর সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু এইসব চিন্তা করেই আমি কিছু লোক ডিসিশন তো নিতে বলছে চাই। যে শশী থারুর এখন কেরালের চিফ মিনিস্টার পদের দাবিদার হতে চান। দেখুন, ফোনে কিছু মানুষ এই ব্যাপার নিয়ে আমাকে বলছেন, আর আমিও ন্যাচারালি সমস্ত অপশন যখন আপনি এক্সামিন করবেন, তিরুবনন্তপুরমের মানুষরা তাদের বিশ্বাস আমাকে দিয়েছেন, সেটা আমি কখনোই বিক্রয় করতে চাই না। আর আমি যদি আবার প্রার্থী হই, তাহলে ওনাদের জন্যই হতে চাই। কিন্তু যদি অন্যান্য প্রসপেক্ট থাকে, যেমন আমারই রাজ্যে আমি একটা সুযোগ পেলাম যে পার্টির নেতৃত্ব দিয়ে কিছু পরিবর্তন নিয়ে আসব, তাহলে এটাও একটা ভালো কনক্লুশন হবে আর আমার রাজনৈতিক যাত্রায় সেটা বলাই যায়। কিন্তু এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আরও সময় দরকার। আমি সবই দেখতে পাচ্ছি। অবভিয়াসলি আমার পার্টির মতামত শুনতে হবে, মানুষের মতামতও শুনতে হবে, আর সমস্ত কিছু শোনার পর একটা ডিসিশন যখন আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন আবার আপনাকে আপকে আদালতে ডাকবো। অবশ্যই। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শশী থারুরের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। ভারত এমন একটা গুরুত্বপূর্ণ দেশ যে মানুষ আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান দেয়, এতে আমিও খুব আপনি খুশি। আগে কখনো দেখেছেন যে পিএনজির প্রাইম মিনিস্টার পায়ে হাত দিচ্ছেন ইন্ডিয়ার প্রাইম পা ছোঁয়ার মিনিস্টার? ব্যাপারটা কিন্তু প্রথমবার দেখেছি। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা করছি শশী থারুরকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফরমার মিনিস্টার শশী থারুরের ওপর অভিযোগ হলো যে এনার আর এনার পার্টির চিন্তাধারার মধ্যে যথেষ্ট বিরোধ আছে। শশী, যখন ফরেন পলিসির কথা ওঠে, আপনি একজন যিনি লন্ডনে গিয়ে স্পিচ দিয়েছিলেন আর ইংরেজদের আয়না দেখিয়েছিলেন, সেটা খুবই প্রশংসা পেয়েছিল। অন্যদিকে রাহুল গান্ধী, উনি যখন লন্ডনে যান, আমেরিকায় যান, উনি বলেন আমাদের দেশে ডেমোক্রেসি শেষ হয়ে গেছে, আপনারা একটু আসুন, আমাদের একটু খেয়াল রাখুন, সাহায্য করুন। না না, দেখুন, এগুলো কিন্তু ভুল অভিযোগ, পুরোপুরি ভুল অভিযোগ। এই অভিযোগটা একদমই ভুল। আমি আপনাদের বলতে চাই, যারা এখন হাততালি দিচ্ছেন, যে রাহুল গান্ধীবাবু বলেছিলেন যে আমাদের ডেমোক্রেসিতে বহু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু উনি এটাও তো বলেছেন যে এটা সলভ করার দায়িত্বটাও আমাদের, অন্য কারুর নয়। আপনাদের জানা উচিত যে আমাদের ভারতীয় লোকতন্ত্র সেটা একটা গ্লোবাল পাবলিক গুড, গোটা পৃথিবীর জন্য এটা ভালো যে ভারত লোকতান্ত্রিক থাকুক। তো উনি বলেননি যে আপনারা এসে কিছু করুন, আপনারা জানুন, শুধু এইটুকুই বলেছেন। আচ্ছা দেখুন, আমি আপনাকে কোট করে বলছি, উনি বলেছিলেন হাউ উড ইউ রিঅ্যাক্ট ইফ ডেমোক্রেসি সাডেনলি ডিসঅ্যাপিয়ার ইন ইউরোপ?
you would be shocked and you would be like, oh my God, that is a massive blow to democracy. And he says that has happened already. That's not something that's going to happen in future. And with that regard, Europe shocks me that there is no reaction. হ্যাঁ, রিয়াকশন মানে উনি বলতে criticism। চাইছেন যে হ্যাঁ, আমাদের এখানে ডেমোক্রেসি মারা যাচ্ছে আর ইউরোপে কেউ আপনাকে রিয়াক্ট কিছু করছে না। বলছে না, মানে বলার জন্য হয়তো কিছু বলছেন। আমি এটাই বলবো যে আমাদের দেশে যে লোক রয়েছে প্রত্যেকটা মুহূর্তে, আমি প্রত্যেকটা ইলেকশনকে অ্যাবসলিউটলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলেই মনে করি। ভোটের লোকতন্ত্র আমাদের কাছে আছে, কিন্তু দুটো ভোটের মাঝখানে যেটা হয়, এত বহু জিনিসের খামতি আছে আমাদের লোকতন্ত্রে। আমি এই আচ্ছা, আমি মেনে 2014 নিচ্ছি, পর কিন্তু থেকে- আপনি এই নালিশটা কখনো তো ইউরোপে গিয়ে করেননি অথবা কখনো না, আমেরিকায় গিয়ে করেননি। ঠিক কথা, কারণ আমি তো কয়েক বছর ধরেই বলছি এটা। কেন কোনো কংগ্রেস ফরেন পলিসি আর ভাজপা ফরেন পলিসি নয়, শুধু ভারতের ফরেন পলিসি আছে এটা, আর ভারতের ইন্টারেস্ট আছে। আর আমি তো যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স কমিটির অধ্যক্ষ ছিলাম, আমি এই স্পিরিট নিয়েই বলতাম যে দেখুন, এই বিষয় নিয়ে আমাদের যেসব রাজনৈতিক ডিফারেন্সেস আছে তা তো আমাদের দেশের সীমা অবধি থেমে যায়, বাইরে আমাদের ডিফারেন্স বলা উচিত নয়। কিন্তু এটাও সঠিক যে এটা যে আগে ভাঙতে শুরু করেছিলেন ভাজপা আর মোদিবাবু বিদেশে গিয়ে বলেছিলেন যে আমাদের দেশে কোনো কিছুই ভালো হয়নি 60 বছর ধরে। এই আমাদের আগে যারা এসেছিলেন ভারতকে, তারা এত বাজেভাবে চালিয়েছেন যে মানুষ গর্বে সহকারে বলতো না যে আমরা ভারতবাসী। বিদেশে এ ধরনের ভাষণ দিতে শুরু করলেন মোদিবাবু। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোনো আমাদের প্রধানমন্ত্রী ওনার রাজনীতি, ভারতীয় রাজনীতি নিয়ে বিদেশে বলেননি। মোদিবাবু এটা প্রথম শুরু করেছেন। আপনি তো বলেন যে এস জয়শঙ্করকে ফরেন মিনিস্টার বানিয়ে ভালো করেছেন, একজন স্পেশালিস্টকে, ডিপ্লোম্যাটকে বানিয়ে। একদম, একদিন হয়তো পবন বর্মারও হওয়া উচিত। আমি চাই যে মানুষ যাদের মধ্যে এই ধরনের অনুভূতি রয়েছে, দেশের সাথে কথা বলার অনুভূতি রয়েছে, যারা যে কোনো বিষয় তাড়াতাড়ি বুঝতে পারে, এই ধরনের মানুষকেই দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু আপনার পার্টির নেতা রাহুল গান্ধী তো বলেন যে উনি চায়নাকে একদম বুঝতে পারেন না, উনি চায়নার থ্রেটনিংটাও বুঝতে পারেন না। চায়না সম্পর্কে আমাদের সবারই একটু চিন্তিত হওয়া উচিত, কারণ আপনি জানেন যে সবাই বলে যে সীমা রয়েছে, আমাদের যে ফ্রন্টিয়ার রয়েছে, এটা আনডিফাইন্ড, কোনো ক্লিয়ার লাইন নেই যাতে দুটো দেশের সম্মতি থাকবে। তাই এমন এরিয়াও ছিল যেটা দুটো সাইডকে পেট্রোল করত। আমাদের পেট্রোল যেত রবিবার দিনকে আর ওদের পেট্রোল আসতো সোমবার দিনকে, আর নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, কারণ আমরা যেতাম ফিরে আসতাম আমাদের অধিকার প্রমাণ করার জন্য, আর ওরাও এমনই করত। কিন্তু এই রকমই পেট্রোলিং প্লে স্টেশনের 26টা জায়গা যে সেখানে ভারতীয় সেনা পৌঁছতেই পারছে না, চায়না এসে সেখানে কবজা করে রয়েছে, আর সেই জায়গাটায় নিজেদের ব্যারাকগুলোকে যেখানে ওরা ভালোভাবে স্থাপন করে দিয়েছে। তাই এই ব্যাপার নিয়ে কি করছেন আমাদের সরকার? কংগ্রেস পার্টি জিজ্ঞাসা করছে আর আমরা জবাব পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী এটা বলেছেন যে চায়না ভারতের কোনো ভূমি নাকি নেয়নি। সেটা ভারতীয় ভূমি কিনা সেটা অন্য ব্যাপার, সেটা তো একটা পরের কথা। কিন্তু যতদূর পর্যন্ত ভারতীয় সেনা পৌঁছতে পারত, সেই ভূমিটা চায়নাকে নিতে দেওয়া হলো কেন? আমি নির্মলা সীতারামনের স্টেটমেন্ট শুনেছি, উনি বলেছেন যে রাহুল গান্ধী চায়নাকে বোঝেন চাইনিজ অ্যাম্বাসাডারদের মাধ্যমে। সেটা আমি জানি না, ওনার ফরেন মিনিস্টারকে জিজ্ঞেস করা উচিত। উনি বহু মানুষের সঙ্গে দেখা করেন, বহু মানুষের মতামত শুনে তারপর উনি নিজের মতামত দেন। দেখুন, আজকাল যেটা দেখা যায় যে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টারকে বস বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন যে আমি আপনার অটোগ্রাফ চাই মোদিজি। দেখুন, মোদিবাবু তো নিজেই বলেছেন, যেমন তো একটা ব্যক্তিগত কথা নয় যে এটা হলো ভারতের সম্মান। ভারতের প্রধানমন্ত্রী যখন আসেন, ভারত এমন একটা গুরুত্বপূর্ণ দেশ যে মানুষ আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান দেয়, এতে আমিও খুব খুশি যখন আমাদের প্রধানমন্ত্রী। আপনি আগে কখনো দেখেছেন যে পিএনজির প্রাইম মিনিস্টার পায়ে হাত দিচ্ছেন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার? পা ছোঁয়ার ব্যাপারটা কিন্তু প্রথমবার দেখেছি। এই পা ছোঁয়াচি হওয়ার ব্যাপারটা তো প্রথমবারই দেখেছি। তবে আমি এটা বলবো, যখন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জিজ্ঞাসা করা হলো আপনি প্রেসিডেন্ট থাকাকালীন আপনার অনুভূতিতে কে ছিলেন পৃথিবীর নেতা যিনি আপনাকে খুবই ইমপ্রেস করেছিলেন, প্রথমবার উনি বলেছিলেন মনমোহন সিং বাবু। এমনিতেই না, এতে কোনো সন্দেহ নেই, গোটা পৃথিবীতে ডক্টর মনমোহন সিং এর খুবই রেসপেক্ট ছিল। সম্পর্কে
যখন উনি সুয়েজ ক্রাইসিসে ওনাকে ইনভলভ করে সুয়েজ ক্রাইসিসকে সলভ করেছিলেন, আরে পাকিস্তানের লোকেরা ওনাকে নিয়ে শায়েরি লিখতেন। তাই আমার মতে ভারতীয় নেতৃত্ব একটা বিশাল বড় দায়িত্ব। ভারতের নামে যখন প্রধানমন্ত্রী কোনো ভালো কাজ করেন, তাতে আমাদের সবার খুশি হওয়া উচিত। শেষে আপনাকে সব রকম প্রশ্ন করেছি, আপনার রাজনীতি সম্পর্কে, পার্সোনাল লাইফ সম্পর্কে, আপনার বন্ধুত্ব সম্পর্কে, আর এমন কিছু প্রশ্ন হয়তো করেছি যাতে আপনি একটু দুঃখও পেয়েছেন, কিন্তু পাবলিক ডোমেইনে আছি, জিজ্ঞাসা করতেই হবে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ পবন বর্মার ফয়সালা আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম শশী থারুরের ওপর। এখন সময় আপকে আদালতে আজকের জাজ, নাম করা ডিপ্লোম্যাট, রাইটার, শায়ের পবন বর্মার ফয়সালার। আমি নিজের নির্ণয়টা খুব ছোট করেই বলে দিচ্ছি। আপনি এনার ওপর অভিযোগ লাগিয়েছেন যে ইনি মেয়েদের রীতিমতন নয়নের মণি, মেয়ে দেখলেই গলে যান এমন আর কি। তা আমার মনে হয় এই কথাটা অনেকটাই সত্যি। কিন্তু আমি এটাও জানি কি সেটা কোনো ভুলভাবে নয়। আর দ্বিতীয় কথা, আপনি একটা অভিযোগ তুলেছিলেন সুনন্দা পুষ্করকে নিয়ে। তো আজ আমি আপনাদের পরিষ্কারভাবে বলে দিই যে সুনন্দা পুষ্করকে আমি খুব ভালোভাবে চিনতাম, শশী থারুরকে তো আমি চিনি। এই অভিযোগটি খুবই নোংরা রাজনীতির পরিণাম ছাড়া কিছুই নয়। অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন ছিল আমার মতে, আর কোর্টও এনাকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে। একেবারে ভিত্তিহীন বাজে অভিযোগ। তো আমার এইটা ভেবে খুবই ভালো লাগছে যে আপনি সেই চ্যাপ্টারটি আজ বন্ধ করে দিয়েছেন। আর যতদূর মেয়েদের নিয়ে এই লেডিজ ম্যানের প্রশ্নটা, রজতবাবু আপনাকে একটি প্রশ্ন করেছিলেন যে চতুর্থবারও কি বিয়ের কোনো রকম অভিলাষ আছে কি? তো আমি এনাকে অনেক পুরনো রাজ কাপুরের একটি ফিল্মের কথা মনে করিয়ে দিই। ফিল্মটির নাম ছিল তিসরি কসম। এইবার আপনি সেই তিসরি কসমটি নিয়ে নিন, এটি আমার আপনাকে সুপরামর্শ। আরেকটি অভিযোগ যা আপনি এনার উপর লাগিয়েছেন সেটা হলো রাজনীতিতে মানানসই না হওয়া। আমি মনে করি এটি পুরোপুরি ভুল। শশী থারুরের মতন লোকেদের আরও বেশি করে রাজনীতিতে আসা প্রয়োজন, কারণ আমাদের রাজনীতি আজ যে স্তরে নেমে গিয়েছে তাতে পড়াশোনা জানা লোকেরা যাদের কাছে আরও বিকল্প আছে তারা রাজনীতিতে এসে তাদের যোগদান দিক, তাহলেই সবার মঙ্গল। আপনার যোগদান দেশের জন্যে আমরা সবাই চাই যে আরও বেশি করে হোক, আর গোটা দেশে সবাই আমার সাথে আপনার সাথে মিলে একসাথে বলুক মির্জা গালিবের সেই হিন্দি শের কি মত পুছ ক্যা হাল হ্যায় মেরা তেরে পিছে, মত পুছ কি ক্যা হাল হ্যায় মেরা তেরে পিছে, তু দেখ কি ক্যা রঙ হ্যায় তেরা মেরে আগে। এই বিশ্বাস নিয়ে যে শশী থারুর এমনভাবেই পাবলিক লাইফে টিকে থাকবেন, মানুষের হৃদয় জয় করবেন, মানুষের ভালোবাসা পাবেন, দেশের আরও সেবা করবেন, আর দেশকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে অন্য এক ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।